হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে চলতরিৎ, ফিজিক্সের চলতরিৎ, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পোর্শনে চলতরিতের টেস্ট পেপার করাবো। ঠিক আছে, 591 পেজটাই করাবো, মানে কারণ চলতরিতের অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, এবার সবকটা কোশ্চেনের প্রপার অ্যান্সার লিখতে হবে এবং তোমরা কি লিখছো সেটাকেও চেক করতে হবে। তো একটা পেজই করাবো, ঠিক আছে, মানে এটুকুই আজকে টাইম হচ্ছে, কারণ আর টাইম নেই আমাদের হাতে। বেশিক্ষণ যে একটানা অনেকগুলো পেজ হবে, কারণ চলতরিতের কোশ্চেন টেস্ট পেপারে অনেকগুলো করে দেওয়া আছে। ঠিক আছে, কারণ সেই কারণের জন্য ধরো প্রপার কি লিখছো সেইটার জন্য টাইম দিতে হবে। আর আজকে একটু আগে ম্যাথসের তোমার 3খানা পেজ হলো, তো আর একটা ফিজিক্সের পেজ হয়ে যাক, সেই জন্য যতটুকু টাইম আছে করা হোক। ঠিক আছে, আর তোমরা যারা নেক্সট নিট জেইর জন্য 11-এ ভর্তি হতে চাও, মানে নিট জেই মেন যাদের টার্গেট, যারা হয়তো শুধু বোর্ড পড়বে, তাদের ক্ষেত্রেও আমি বলি যে নিট জেই তুমি যদি প্রথম থেকে টার্গেট করো, নিট জেই খুব ইজি। সিলেবাসটা অনেকটা, সবাই কি করে কি কমপ্লিট থিওরিটা পড়ে না। এবার যদি তুমি কমপ্লিট থিওরিটা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো, যেমন তোমাদেরকে আমরা স্টার্টিং থেকেই ক্লাস 10-এর যে সিলেবাসটা আছে সেটাকে কমপ্লিট বলেছি। তাই দেখো আজকে হচ্ছে তোমার কি বলে ম্যাথসের কোশ্চেন করতে করতে তুমি দেখলে যে তোমার ম্যাক্সিমাম তুমি করতে পারছো, কারণ আমরা সব অঙ্ক ধরে ধরে রিভিশন করেছি, ধরে ধরে প্র্যাকটিস করেছি, এবং তুমি যেই অঙ্ক দেখে তোমার অটোমেটিক মনে হচ্ছে যে তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক সেম তোমাকেও ফিজিক্সের ক্ষেত্রেও সেই একই করতে হবে। এবার তুমি যখন নিট জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রথম থেকেই যদি তুমি ইন ডিটেল সিলেবাসটা না পড়ো, তাহলে তোমার এমসিকিউ করতে গেলে প্রবলেম হবে। এবার তুমি যদি ভাবছো যে স্যার নিট জেই অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে তোমার ইংলিশে নোটপত্র আপনাদের, আমি বলছি হ্যাঁ আমার ইংলিশেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, মানে টোটাল এমসিকিউ অল ইন্ডিয়া লেভেলের এমসিকিউ বাংলাতে আছে এবং নোটও বাংলাতে রয়েছে। যেটা আমরা যেমন ক্লাস 10 পর্যন্ত বাংলাতে নোট আর বাংলাতে এমসিকিউ প্র্যাকটিস করেছি, 11-12-এও সেম একই প্রসিডিওরে করা হবে, শুধু বোর্ডের জন্য বাংলাতে নোট করা হবে এরকম ব্যাপার না, মানে একদম নিট জেইর জন্য বাংলাতেই করানো হবে এবং টোটাল এমসিকিউ কোশ্চেন তোমাকে যেটা আমরা এখান থেকে দেব সেটাও বাংলাতেই থাকবে। বুঝতে পারলে? তো যারা রেজিস্টার করতে চাও, আমাদের রেজিস্ট্রেশন ওপেন রয়েছে, 1 মার্চ থেকে ক্লাস শুরু হবে। আর ক্লাস 12-এ যারা রয়েছে, যারা আমাকে হয়তো দেখছো এখন, ক্লাস 12-এর নিট জেইর 1 বছরের কোর্স, সেটা 8ই মার্চ থেকে শুরু হবে, হচ্ছে তোমার 2026, মানে জাস্ট তোমাদের 12 তারিখ যে পরীক্ষা শেষ হবে তার 2 সপ্তাহ তোমাদের জন্য ছুটি দেওয়া হয়েছে, কারণ আমাদের যারা এখানে ক্লাস 10-এর যারা রয়েছে তারা 11-এ অলরেডি অনেকেই রেজিস্টার করে ফেলেছে। তুমি যদি আমাকে নতুন ইউটিউবে যেহেতু দেখছো, তোমার যদি মনে হয় আমার ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে, নিট জেই প্যাটার্নের জন্য আমাদের অন্য চ্যানেল রয়েছে, ইয়োর কেমিস্ট্রি ল্যাব যেই মেন চ্যানেল, যেটা সেখানে হিন্দি আর ইংলিশে বলা হয়েছে, আর একটা ওয়াইসিএল বাংলা যেটা যেটা দেখতে পাবে, সেখানে নিট জেইর বাংলাতে ক্লাস দেওয়া আছে, সেখানে হয়তো অল্প ক্লাস দেওয়া রয়েছে। আর একটা ওয়াইসিএল জুনিয়র যেটা রয়েছে সেটা সিবিএসসি আইসিএসসির কোশ্চেন দেওয়া রয়েছে বা হচ্ছে তোমার ভিডিও দেওয়া রয়েছে। আর তোমরা ওয়াইসিএল জুনিয়র বাংলাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা ক্লাসগুলো দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে ক্লাস 11-এ ইয়োর কেমিস্ট্রি ল্যাব থেকে যেই নিটের প্রিপারেশন নেবে, তো এখন থেকে রেজিস্ট্রেশন করতে পারো, কারণ রেজিস্ট্রেশন করলে এই টাইমে তুমি ডিসকাউন্টও পাবে এবং তোমার যারা নতুন আছো, মানে আমার ক্লাসে যারা নেই, ক্লাসের বাইরে যারা আছো, তারা বলবো যে এই যে আমাদের যে টেস্ট পেপার চলছে, এই টেস্ট পেপারে তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। ইউটিউবে ক্লাসটা পরে যায়, এই ক্লাস আমরা আমাদের আজকের ডেটে বা কালকের ডেটে মানে 2 দিন পরে ইউটিউবে যায়, তো সব ক্লাসও আবার ইউটিউবে দেওয়া হয় না। যখন কারো পার্সোনাল ডাউট থাকে, যেই ডাউটটা ধরো তোমাকে করাতে গিয়ে তোমাকে বসিয়ে করানো হলো, তো এই ডাউট গুলো তুমি ক্লাসে জয়েন না করলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো যে জয়েন করতে চাও, ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে,
ওয়েবসাইটও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফোন করো, রেজিস্ট্রেশন করো, মার্চের ক্লাসের জন্য প্রস্তুতি নাও। কারণ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে আশা করছি খুবই ভালো, এবং যারা আমার কাছ থেকে কন্টিনিউয়াস পড়ে আসছো তারাও টেস্টে খুব ভালো মার্কস পেয়েছো। তো সেখান থেকে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন, যারা ক্লাস 11-এ ভর্তি হতে চাও, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আমাদের। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করো, বা কি কি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফলো করে রেজিস্টার করে নাও। চলো আজকের ক্লাসে চলতড়িৎ নিয়ে আমরা কি কোশ্চেন আসছে দেখি। মানে দেখো, চলতড়িৎ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর যদি সমস্ত কোশ্চেন তুমি যদি ঠিকঠাক করতে পারো, সমস্ত কোশ্চেন তুমি যদি বিনা দেখে নিজে থেকে করতে পারো, তার মানে তোমার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে 95 অ্যাবাভ মার্কস পাওয়ার চান্স থেকে যায়। তো 95, কারণ চলতড়িতেই ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। তো তার ফলে তোমার কি হয়, কি ফুল মার্কস আসে না। তো তুমি যদি হচ্ছে তোমার চলতড়িৎটা ঠিক করে করতে পারো, তাহলে তোমার ফুল মার্কস আসার চান্সটা খুব বেশি। বোঝা গেল? চলো আজকের ক্লাসে দেখা যাক 591 পেজ শুরু করবো। ওকে, দেখো টেস্ট পেপারে কত, 591 পেজ চলতড়িৎ করাবো। বিভাগ ক, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের 1.2। এবার বলো, ফিউজ তার যুক্ত থাকে, এটা বলতে পারবে কার সঙ্গে থাকবে? একদম মুখস্থ থাকার কথা। হ্যাঁ, লাইভ তারের সঙ্গে। তার মানে আমরা এখানে এক কথাই কি পেয়ে গেলাম, যে অ্যান্সার কি লিখবে, লাইভ তারে, তাই তো? ফিউজ তার যুক্ত থাকে, তোমার এক কথায় কি এসে যাচ্ছে, লাইভ তারের সঙ্গে ফিউজ তারটা যুক্ত থাকে। এটার এক্সপ্লেনেশন কিছু নেই, ফিউজ তার পড়েছো। তার মানে প্রথম কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, তাই তো? এবার দ্বিতীয়টা, রোধের একক কি? ওহম, ভোল্ট, কুলম। ওহম, এত ওহম, তার মানে তোমার এই যে এখানে রোধের একক ওহম, এটার বলার কিছু নেই। তার মানে তুমি 2 নম্বর পেয়ে গেলে, তাই তো? অপশন তোমার ডিটা কারেক্ট হয়ে যাচ্ছে। চলতড়িতে এমসিকিউ দুটো আসছে, না হলে কোনো কোনো সেটে দেখছি একটা আসছে। যদি দুটো আসে, অর দিয়ে আসবে না, 2 নম্বরের আসবে। তো তাহলে অপশন এ এখানে হলো লাইভ তারে, আর হচ্ছে অপশন ডি। এরপরে দেখো বিভাগ ক্ষয়েতে যাচ্ছে। শর্ট কোশ্চেন পারলে তো তাহলে বড় কোশ্চেন তো পারবে, তাহলে তো। এবার দেখো এখানে এই বিভাগ ক্ষয়ের সত্য মিথ্যা লেখো বলেছে। বলছে একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে একই নাও হতে পারে। কি হবে অ্যান্সারটা? সত্য। যেমন তামার রোধাঙ্ক 1.66 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, কিন্তু 25 ওটা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে। এবার ওই উষ্ণতাতে, এবার যদি একই ধাতু রোধাঙ্ক সব শর্তে একই নাও হতে পারে, কথাটা ভুল না ঠিক? তার মানে এটার কিছু এক্সপ্লেনেশন আসছে না। তারপর এবার দেখো, বলছে হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? কেটে ছোট করে দিচ্ছ, মানে হিটারটা কিভাবে থাকে, কুণ্ডলে হিটারের ভেতরে কুণ্ডলীগুলো তো এরকম ভাবে প্যাঁচ দিয়ে থাকে, হ্যাঁ না? এবার যত এরকম প্যাঁচ থাকবে, তত মানে কুণ্ডলী করে থাকবে, তত বেশি তাপ উৎপন্ন হবে। দেখো পরিবাহীর, আমি এখানে আবার বলে দিচ্ছি, দেখো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে, দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে তো পরিবাহীর রোধ। কিভাবে? এবার যদি তুমি তারের দৈর্ঘ্যটা কেটে দিচ্ছ, মানে দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে সম্পর্ক, পরিবাহীর রোধ তুমি এইটা পড়েছিলে, আর প্রপোর্শনাল টু এল, মানে এল বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পাবে। এবার দৈর্ঘ্যটা কি করছো, কমিয়ে দিচ্ছ, তার মানে রোধ কি হয়ে যাবে, কমে যাবে। এবার রোধের সাথে উৎপন্ন তাপের কি সম্পর্ক? জুল সূত্রে, রোধের সূত্র একটা আছে, পোয়া মাত্রা সূত্র আছে। আর তার মানে দেখো কি হচ্ছে, যে আর প্রপোর্শনাল টু এল, মানে আর দৈর্ঘ্যের ওপর
ডিপেন্ড করে, মানে দৈর্ঘ্য কমলে আরো কমবে। আবার আর প্রপোর্শনাল টু এইচ কখন, যখন তোমার কি কনস্ট্যান্ট থাকে, আই প্রবাহ মাত্রা এবং সময়টা ধ্রুবক থাকে, তাই তো? তার মানে তুমি এইটাকে লিখতে পারো হচ্ছে তোমার রোদের সাথে তুমি লেখো পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এখানটা দৈর্ঘ্য লিখে দাও, তারের দৈর্ঘ্য। আর জুলের সূত্র অনুসারে, জুলের সূত্র অনুসারে কি লিখতে পারবে, জুলের রোধের সূত্র অনুসারে বা জুলের সূত্র অনুসারে, জুলের তিনখানা সূত্র, তার মানে এখানে আর প্রপোর্শনাল টু এইচ হয়, হ্যাঁ কি না? বা এটাকে ঘুরিয়েও কেউ লিখতে পারে এইচ প্রপোর্শনাল টু, যা খুশি, অর দিয়ে এরকম লিখতে পারে এইচ প্রপোর্শনাল টু আর। তার মানে যদি আরটা কমে তাহলে এইচটাও কি হয়ে যাবে, উৎপন্ন তাপ কি হয়ে যাবে, কম হবে, হ্যাঁ কি না? দেখো লজিক অনুসারে কি বলছে, আর প্রপোর্শনাল টু এল, আবার এইচ প্রপোর্শনাল টু আর। যদি দৈর্ঘ্যটা কমতে থাকে তাহলে রোধের মানটাও কমছে, পরিবাহীর রোধ। এবার পরিবাহীর রোধ যদি সঙ্গে হচ্ছে তোমার উৎপন্ন তাপের সম্পর্ক কি, পরিবাহী রোধের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি প্রবাহ মাত্রা আর সময় কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা রোধের সূত্র বলছি, মানে জুলের রোধের সূত্র। তার মানে যদি আমার রোধ কমতে থাকে তাহলে উৎপন্ন তাপও কমতে থাকে। তার মানে তুমি এবার ব্যাখ্যা করে কি বলবে, কুণ্ডলী তারের দৈর্ঘ্য কমালে, মানে ছোট করলে, কুণ্ডলী মানে এখানে লেখো তারের দৈর্ঘ্য কেটে ছোট করলে, কেটে ছোট করলে তোমার পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ কম হবে, রোধ কমবে, ঠিক আছে? এবার পরিবাহীর রোধ কমলে উৎপন্ন তাপের পরিমাণও কি হবে, কম হবে, ঠিক আছে? বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এরপরে ওই লাইনটাই লিখে দিতে হবে। মানে অ্যাকচুয়ালি দেখো বইয়েতে অনেকখানি হয়তো এক্সপ্লেন থাকতে পারে, ঠিক আছে? যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, তুমি এরকম ভাবে লিখে দিতে পারো, পরিবাহী রোধ এটা 2 নম্বরে লিখলেও হবে, আর প্রপোর্শনাল টু এন এবং জুলের সূত্র অনুসারে আর প্রপোর্শনাল টু এইচ। তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য ছোট করলে পরিবাহী রোধ কমবে এবং উৎপন্ন তাপের পরিমাণও কমবে, উৎপন্ন তাপের পরিমাণ কমবে, আর কিছু লেখার দরকার নেই, পরিমাণ কম হবে বা কমবে। এই কমবের নিচে আন্ডারলাইন করে দেবো, কারণ ওটাই উত্তর, ঠিক আছে? হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ভালো ছিল। মানে এখানে দেখতে মনে হচ্ছে অনেকটা লিখতে হবে, কিন্তু হচ্ছে তোমার লেখার মধ্যে কিছু নেই, যা শুধু ফর্মুলা গুলোকে রিমাইন্ড করলেই হয়ে যাবে। তাহলে এখানে 2.9 এরটা হয়ে গেল, 2.8 এরটাও হয়ে গেল। এরপরে বলেছে তোমার বিভাগ ক্ষয়েতে চলে যাও। আগেরটা ছিল বিভাগ ক্ষয়েতে, ও ক্ষয়েতে সেই এইটা গেল, মানে আমি এখানেই হয়ে গেল। এবার বিভাগ গয়েতে দেখো, বিভাগ গয়েতে 3.3 ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃতি করো। মানে কোনটার অভিমুখে কি যায় সেটা ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি, তুমিও আগে দুবার পড়ো। 3.3 ফ্লেমিং এর বামহস্ত নীতি, এরকম ভাবে হেডিং করবে, হেডিং করে তারপর লিখবে, কি লিখবে, বাম হাতের, বাম হাতের, বাম হাতের কি লিখবে, বৃদ্ধাঙ্গুষ্ঠী অঙ্গুষ্ঠ তর্জনী ও হচ্ছে তোমার মধ্যমাকে
মধ্যমাকে সমকোণে, এই সমকোণে কথাটা লিখতেই হবে, ঠিক আছে। মধ্যমাকে পরস্পরকে সমকোণে রাখলে, মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে, মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে, প্রসারিত করলে, এবার কোনটাতে কি বলো করলে, যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তর্জনী কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে কি লিখবে, করলে যদি তর্জনী কোন দিকে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ, তাই তো, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, আর কি লিখবে তোমার, এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, এবং হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠী এটা কি হবে, পরিবাহীর গতির অভিমুখ, তাই তো, পরিবাহীর গতির অভিমুখ। বা আর একটা লাইন লিখতে, বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ, বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল পড়েছো, পড়ে লিখলে না লিখলে না, তবে মনে থাকবে কিন্তু, বলে দিলাম। ক্রিয়াশীল বলের অভিমুখ, ওইটাও এইবারে এইটা খুব ইম্পর্টেন্ট, ফ্লেমিং এর বামহস্ত নীতি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিমুখকে নির্দেশ করবে, এই লাইনটা লিখবে। হ্যাঁ, তোমার বামহস্ত নীতিটা গেল, এরপরে অথবার কোশ্চেনটাতে চলো। অথবার কোশ্চেনটা আশা করছি এখানে রয়েছে। দেখো, দুটি রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম, আর সমান্তরাল রোধ যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম। কি বলছে এখানে, আগে গিভেন কি দেওয়া আছে দেখো, রোধ দুটির মান নির্ণয় করতে হবে। আমার গিভেন কি আর রয়েছে, কি দেওয়া রয়েছে তোমার, শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ হচ্ছে তোমার 25 ওহম, আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হচ্ছে 6 ওহম। তাহলে আমার হচ্ছে তোমার রোধ দুটো কি কি, রোধ দুটোর মান, এই যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ বলেছে 25টা, যদি আমি দুটো রোধ R1 R2 ধরে নিই, R1 প্লাস R2 এখানে লিখে দিলে, এটা মনে করি বা ধরি বলে এখানে লেখো, ব্যাকেটে লিখতে পারো বা আগে লিখতে পারো, রোধ দুটি ধরি, রোধ দুটি হচ্ছে তোমার R1 and R2, এটা লিখে দিলে।
তার মানে R1 প্লাস R2 টা 25, তাই তো? আর সমান্তরালে হলে 1/R1 প্লাস 1/R2 টা হচ্ছে তোমার 6। দেখো যা দেওয়া আছে সেরকম ভাবেই ভাবছি। আমার দেওয়া রয়েছে দুটি রোধকে শ্রেণীর সমবায়, শ্রেণীর সমবায়ের তুল্য রোধ হয়েছিল 25, আর শ্রেণীর সমবায়ের ফর্মুলাটা কি হয় R1 প্লাস R2, সমান্তরালে কি হয় 1/R1 প্লাস 1/R2, হ্যাঁ কি না? তো এই এই হিসাবে তুমি এটাকে লিখছো। তার মানে আমি সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা হচ্ছে এইটা, মানে RP ইকুয়ালস টু তোমার এইটা, অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি লেখা হয় 1/RP লেখা হয়, ঠিক আছে? এখানে RP টা হয়ে যাচ্ছে 1/6। তার মানে তুমি ফর্মুলাটাকে ঘুরিয়ে দাও, মানে উল্টে দাও, মানে এখানে লিখবে তুমি, দেখো আমি এখানে ব্যাক সাইডে আগে করে দেখিয়ে দিচ্ছি, 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, তাই তো? এবার তোমার এখানে RP এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 6, তাহলে 1/6, আর এখানটায় লিখছি লসাগু করলে R1 ইন্টু R2, ওপরেরটা হয়ে যাবে R1 প্লাস R2, একবার আমি এরকম ভাবে লিখলাম। এবার এইটাকে ঘুরিয়ে দিলে 6 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এটা বুঝতে পারলে এই লাইনটা? তার মানে আমি এখানটাই লিখছি R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এবার দেখো R1 প্লাস R2 এর ভ্যালুটা আমরা জানি, সেটা হচ্ছে তোমার 25, তাই তো? এবার দেখো এই যে আমরা এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি, যেটা হচ্ছে তোমার R1 প্লাস R2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 25। তার মানে আমি R1 ইকুয়ালস টু কি লিখতে পারি 25 মাইনাস R2। এবারে একটা কাজ করো, এখানে এইটা যেটা করছিলাম যে তোমার R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 টা কত 25, আর এখানটা 6। তার মানে আমরা এখানে আর R1 ইকুয়ালস টু কত ক্যালকুলেট করেছি 25 মাইনাস R2। তার মানে R1 এর জায়গায় আমি এখানে লিখে দেবো 25 মাইনাস R2 ইন্টু R2 ইকুয়ালস টু 25 ইন্টু 6, মানে 25টাকে কোণে কোণে গুণ করে দিলাম। তার মানে আমার এখানে এই ইকুয়েশনটা থেকে যাচ্ছি, দেখো মানে তুমি ঠিক এরকম ভাবে লিখবে, এইটা তোমার বোঝার জন্য লেখা হয়েছে এই যে পার্টটা, ঠিক আছে? এর পরের লাইনটা এটা R2 টা গুণ করব, তার মানে পরের লাইনে R2 গুণ করলে, এক সেকেন্ড দাঁড়াও একটা পেজ লাগবে, তার মানে তোমার এই জায়গাটা ছিল, এরপরে এই R2 টাকে গুণ করছে এখানে, তার মানে গুণ করলে হয়ে যাবে তোমার 25 R2 মাইনাস R2 স্কয়ার ইকুয়ালস টু 6 অঙ্ক কত হয় 150, তাই তো? তার মানে আমি এটাকে যদি প্লাসে করে নিই বা মাইনাসেও রাখতে পারো বা প্লাসই করে নাও, R2 টাকে এইদিকে নিয়ে আসো, তার মানে R2 স্কয়ার মাইনাস 25 R2 প্লাস 150। এবার এইটাকে দ্বিঘাত সমীকরণ করে দাও, দ্বিঘাত সমীকরণ না ওই তোমার মিডল টার্ম করে দাও, তাহলে আমার এখানে 25 আছে, তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ 15 আর 10, তাহলেই তো 150 হয়ে যাবে। তার মানে আমি এই জায়গাটায় লিখবো R2 স্কয়ার মাইনাস 15 প্লাস 10 R2 প্লাস 150 0, তার মানে R2 স্কয়ার মাইনাস 15 R2 মাইনাস 10 R2 প্লাস 150 ইকুয়ালস টু 0। তার মানে R2 স্কয়ার কমন নিলে R2 মাইনাস 15, আর এখানে তুমি মাইনাস 10 কমন নেবে, তাহলে পড়ে থাকবে R2 মাইনাস 15 ইকুয়ালস টু 0। তার মানে R2 মাইনাস 10, R2 মাইনাস 15 কমন নিচ্ছ, তাহলে পড়ে থাকছে তোমার R2 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানটাতে R2 মাইনাস 15 ইকুয়ালস টু 0 আর R2 মাইনাস 10 ইকুয়ালস টু 0।
তার মানে R2 ইকুয়ালস টু একটা হচ্ছে 15 আর R2 ইকুয়ালস টু আর একটা হচ্ছে 10, তাই তো? দ্বিঘাত সমীকরণে দুখানা ভ্যালু এলো। এবার R2 ইকুয়ালস টু, যদি আমি, আমার এখানে কি হয়েছিল এই জায়গাটা ভালো করে দেখো, আমার R1 প্লাস R2 ইকুয়ালস টু 25, তার মানে R1 ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে 25 মাইনাস R2, তার মানে আমার R2 এর ভ্যালুটা যদি একবার 15 বসাই, মানে যখন R2 ইকুয়ালস টু 15, সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে তোমার এখানে R1 ইকুয়ালস টু 25 মাইনাস এখানটা 10 হয়ে যাচ্ছে, আর একবার R2 ইকুয়ালস টু যখন 10 দাঁড়াচ্ছে তখন R1 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে R1, তখন R1 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার 25 মাইনাস 10 ইকুয়ালস টু 15, মানে রিভার্স হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে দুটো রোধ হলো 10 ওহম, বা দুটি, মানে দুটোর ক্ষেত্রে কি লিখবে, তার মানে রোধ দুটির মান, রোধ দুটির মান, মানে এই লাইনটা লিখবে একটা 10 ওহম আর একটা 15 ওহম। আমার এখানে R1 R2 চেঞ্জ হতেই পারে, 15 কখনো 10, এটা হচ্ছে ঘোরাতে হতে পারে। আমি ক্যালকুলেশনটা প্রপার করেছি। ম্যাথসটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? খুব ভালো থিওরির কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এরকম পড়লে করতে পারবে তো। তোমাকে ধরো চেঞ্জ কি দেবে, এখানে এটা 25 ওহম আছে, এই ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। আর একটা কোশ্চেন হয় এরকম, যদি সমান্তরাল সমবায় দুটো থেকে একটা রোধ হচ্ছে তোমার, মানে R1 এর ভ্যালু বলে দিল, R2 টা কত, এরকমও জিজ্ঞেস করতে পারে, এরকমও পরীক্ষায় এসেছে মাধ্যমিক। তাহলে হয়ে গেল এটা, এটা হচ্ছে 2 নম্বর। মানে কেউ এখানে যেই কোশ্চেনটা এরকম ভাবে যখন আসছে, এইটা লিখলেও 2 নাম্বার, এইটা লিখলেও 2 নাম্বার। কেউ যদি বামহস্ত নীতিতে কোনটাকে কি নির্দেশ করে সেইটা যদি ভুলে যায়, অঙ্কটা করে বেরিয়ে যেতে পারে। কারণ ওই জন্যই বললাম, যখনই কোনো ফিজিক্সের এরকম সূত্র যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বই খুলে আগে 5 বার পড়ে নাও, পড়ে নিয়ে তারপর লেখো। তুমি যখন 5 বার পড়ে মুখস্থ করছো, কারণ যদি মনে না থাকে 5 বার পড়ে 2 বার লিখে ফেলো, লিখে তারপর আবার লেখো, যাতে এই যেমন ফ্লেমিং এর বামহস্ত নীতি 2026 এর জন্য একদম মানে খুব ইম্পর্টেন্ট, মানে আসবেই একদম। এরপরে দেখো বিভাগ গ, বিভাগ গ এর এইটাই তো হলো। এরপরে হচ্ছে বিভাগ ঘয়েতে যাব, 591 পেজ, তাই তো? 591 পেজের 4 এর 4.6, বিভাগ ঘয়ের 4.6 বলছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। তারপরে আরেকটা কোশ্চেন দিচ্ছে, পরিবর্তিত তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, কোন বদ্ধ, কি লিখতে হবে আমি সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে, ঠিক আছে, মানে এটা নোট হিসেবে নিয়ে নিতে পারো, সঙ্গে জড়িত তোমার চৌম্বক ক্ষেত্র, তাই তো? জড়িত চৌম্বক প্রভাবের ফলে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কি লিখবে? হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, ফলে তড়িৎ প্রবাহ চলে, মানে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে, ফলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। হলো, এটা প্রথম সূত্র গেল। এবার দ্বিতীয় সূত্র লিখছো,
এরকম ভাবে হেডিং করে করে লিখবে। দ্বিতীয় সূত্রটা কি হবে, তড়িৎ চুম্বকের আবেশের ফলে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রভাবের পরিবর্তনের হারের কি হয়, সমানুপাতিক হয়। তাহলে কি লিখবে, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে আবেশের ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কি হবে, আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। এই লাইনগুলো লিখেছো তো, সমানুপাতিক মানে একদম প্রপার, যেহেতু সূত্র তোমাকে আলাদা কোনো কিছু করবে না, মানে এইটার সঙ্গে এটা আমি বক্স করে দিচ্ছি এক একটা সূত্র, আর এটা হচ্ছে তোমার একটা দ্বিতীয় সূত্র। তার মানে তুমি কি লিখবে, পরিবর্তিত প্রবাহের ডেফিনিশনটা আমি এখানে একবার লিখে দিচ্ছি। পরিবর্তিত প্রবাহ মানে তোমার স্টেটমেন্টটা লিখবে, যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট সময় অন্তর কি করে, অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে পর্যায়ক্রমে মানের পরিবর্তন করে, সময়ের সঙ্গে পর্যায়ক্রমে মানের পরিবর্তন করে, মানে ভ্যালুটাও পরিবর্তন হয়, মান পরিবর্তন করে। তাকে হচ্ছে তোমার পরিবর্তিত প্রবাহ বলে। বুঝতে পারলে, সেই প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলে। এইটুকু লিখলেই হবে, মানে এইটাই লিখছিলে না, তুমি এরকম বলে দিচ্ছিলে যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে তাকে পরিবর্তিত প্রবাহ বলে। একমুখী হলে তোমার স্থির মান থাকবে, ভ্যালুটা স্থির থাকে, মানে পরিবর্তিততে মানে প্রবাহ মাত্রাটা চেঞ্জ হতে থাকে, কিন্তু আর একমুখী হলে মানে সমপ্রবাহ হলে তখন ওর মানটা কনস্ট্যান্ট থাকে, স্থির মানে প্রবাহ মাত্রাটা স্থির থাকে। মানে পরিবর্তিত প্রবাহ মাত্রা তোমার এরকম ভাবে হবে, মানে ধরো এরকম টাইপের যাবে, আর একমুখী হলে তোমার এরকম যাবে, জাস্ট আর কিছুই যাবে না, মানে চেঞ্জ হবে না, মানে প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে। তো এরপরের কোশ্চেনে যাও, বিভাগ ঘয়ের 591 পেজের 4-এর 4.7 হচ্ছে তোমার। আগে দেখো এই কোশ্চেনটাতে কিন্তু অথবা ছিল না, চলতড়িতের এই জায়গাটা ভালো করে দেখবে, বিভাগ ঘয়ের 4-এর 4.6 আর 4.7 এতে, মানে এখানে দুটো কোশ্চেন যেটা থাকবে, একটাতে অথবা থাকবে, একটা অথবা থাকবে না।
মানে অথবা না থাকলে তাহলে একটু চাপ হয়ে যায়, মানে অল্টারনেটিভটা না পেলে, যেমন এইটাতে অথবা রয়েছে। এবার প্রথম কোশ্চেনটা দেখো, বলছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে তা নির্ণয় করো। কি বলছে 4.7, বলছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে দুটি সমান দুভাগে ভাগ করছো, তাহলে সমান্তরাল ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের পরিমাণ কি হবে। দেখো দুটি সমান হচ্ছে তোমার বলেছে, তার মানে আমি এখানটায় কি করব, এখানে 3টে দিয়েও বলতে পারতো, 3টে দিয়ে এখানে হয়তো 3 ডিভিশনে থাকতো। তার মানে তুমি এটাতে কি লিখবে, যে যেহেতু তুল্য রোধটা কত বলেছে, মানে রোধ কত বলেছে তোমার 10 ওহম বলেছে, তুমি 10 ওহম লিখে ফেললে। এবার এটা কি বলছে, তারটিকে সমান দুভাগে ভাগ করছে, মানে তারটিকে যদি সমান দুভাগে ভাগ করো তাহলে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, হ্যাঁ কি না। সমান, তুমি এখানে লিখবে সমান দুভাগে ভাগ করলে, সমান দুভাগে, যেমন বলেছে আমি সেরকম ভাবেই করছি, দুভাগে ভাগ করলে তাহলে কি হবে, প্রতিটা রোধ R1 হচ্ছে তোমার করলে R1 and R2 বা R ড্যাশ বলতে পারো, R1 হয়ে যাবে R/2, তার মানে হচ্ছে 10/2 = 5, মানে R2 টাও তোমার কি হয়ে যাচ্ছে 5 এত ওহম, তার মানে R1 R2 পেয়ে গেলে। এবার কি বলেছে, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি, সমান্তরাল সমবায় ওই সেই একই ফর্মুলা, 1/Rp = 1/R1 + 1/R2। এবার তুমি এখানে কি জানো, এটা 1/5 + 1/5, তার মানে 5 লসাগু হচ্ছে, তার মানে 1 + 1, তার মানে 2/5, তার মানে 1/Rp = হয়ে যাচ্ছে তোমার 2/5, তার মানে ঘুরে গেলে Rp = তোমার 5/2, মানে 2.5 ওহম, হ্যাঁ কি না। এবার ধরো এই জায়গাতে 10 ওহম বলেছে, এখানে 27 ওহম বললো, সমান 3 ভাগে বললো, বুঝতে পারলে, তখন সেই একই প্রসেস, এটা 27 বললে আর এখানে সমান দুভাগের জায়গায় 3 ভাগে বললে ঠিক একই ভাবে লিখবে, রোধ = 10 ওহম সমান দুভাগের জায়গায় সেখানে 3 ভাগ লিখবে, সেখানে 27/3 করবে, R1 R2 সবকটা লিখলে দিয়ে এই ফর্মুলায় পুট করে দেবে। এরপরে ওই অথবাটাতে চলো, আর এইটাতে কোশ্চেন নাই তো 4.7 আর এইটাতে নেই। এবার অথবাটা অঙ্কটা দেখো, অথবার অঙ্কটা বেশ ভালো, এখানে 4টি 60 বলেছে, 60 ওয়াট আর 2টি 80 ওয়াট, তার মানে প্রথমে ক্যালকুলেট করব যে হচ্ছে মোট ক্ষমতার পরিমাণ, তাই তো, মোট ক্ষমতার পরিমাণ, মোট ক্ষমতার পরিমাণ হচ্ছে তোমার এখানে 4টি 60 ওয়াটের হচ্ছে তোমার বাতি আছে, তার মানে 4 × 60 প্লাস আর 2টি 80 ওয়াটের, তার মানে 2 × 80 দিলে কত হচ্ছে তোমার 4 × 24, 4 × 24 240 প্লাস এখানে 160, তার মানে হয়ে যাচ্ছে 400 এত ওয়াট, তাই তো, এত ওয়াট হয়ে যাচ্ছে, তার মানে আমার মোট ক্ষমতার পরিমাণ এত ওয়াট। এবার এক মাসে ব্যয়িত কি ক্যালকুলেট করতে, বিওটি ক্যালকুলেট করতে হবে তো, তার মানে আমি কি লিখবো, এখানে আমার কত ঘন্টা করে বলেছে, 5 ঘন্টা করে চলে, তার মানে টোটাল 30 দিনের মোট সময় কত হয়ে যাচ্ছে, তাহলে মোট সময় = লিখবো, মোট সময় মানে 5 ঘন্টা করে প্রতিদিন দৈনিক, তার মানে 5 × 30, তার মানে কত ঘন্টা হচ্ছে, 3 × 5 = 15, মানে 150 ঘন্টা, তাই তো, মানে মোট ওয়াট বেরোলো ক্ষমতার পরিমাণ, আর মোট এইটা বেরোলো এক মাসে ব্যয়িত বিওটি, এক মাসে ব্যয়িত বিওটি,
ইকুয়ালস টু কত হবে তোমার, বিওটি একক লিখবে, তোর ফর্মুলাটা কি ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, তাই তো, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, ওই গুণ করে ভাগ করে দাও 1000 দিয়ে। এইটা মনে রাখলে কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল করলে পুরো কেটে দেবে। যদি তুমি পরপর ফর্মুলা লিখে বসে বসে করো, তোমার ক্যালকুলেশনে ভুল হলেও ওই ক্যালকুলেশনে ভুলের জন্য হাফ মার্কস কাটবে। সেই জন্য ফিজিক্সের কেমিস্ট্রির সব সময় ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা লিখলে তুমি যে ঠিক প্রসেসে করেছো টিচার বুঝতে মানে তুমি তোমার যদি এখানে ভ্যালু যদি ঠিকঠাক বসাও, তোমার যদি এখানে যোগ ভাগেতে ভুল যায়, টিচার সেটাকে ইগনোর করে যায়। তুমি যে ভ্যালুটা ঠিক বসেছো সেই অনুসারে তোমাকে নাম্বার দিয়ে চলে যায়। এই যে ধরো তুমি এখানে কি করলে, ওয়াট প্লাস ঘন্টা লিখলে, এখানে মোট ক্ষমতার পরিমাণ ক্যালকুলেট করেছো, তুমি এটা যোগ করে 40 মানে করলে কি 400 ইন্টু 150/1000 করে দিন। এবার এই 400 ইন্টু 150/1000 মানে কি আমি কিছু বুঝতে পারলাম না। তুমি এবার ফর্মুলা লিখে এবার ভ্যালুটা পুট করলে তোমাকে হচ্ছে কি বলে, তুমি যদি ক্যালকুলেশনে ভুল করো, তুমি ফর্মুলার ভ্যালু লেখার জন্য তোমাকে মার্কস ঠিক দিয়ে দেবে। এই পয়েন্ট গুলোই খেয়াল রাখতে হয়। মানে তোমরা যে ধরো ফার্স্ট হবে ওয়েস্ট বেঙ্গলে বা যে কোনো বোর্ডের, তাদের কি হয় কি, তাদের লেখার স্টাইলটা এরকমই। মানে ফিজিক্সের বা কেমিস্ট্রির অঙ্কতে প্রথমে আগে ফর্মুলা লেখে, তারপর ভ্যালু পুট করে, তারপর ক্যালকুলেশন করে। আর তুমি কি করো, তাড়াতাড়ি করতে হবে, তুমি আগে ক্যালকুলেশনে চলে যাচ্ছ, মাঝখানের যে দুটো স্টেপ রয়েছে সেই দুটো স্টেপ লিখছো না। এবার তোমার যদি একটুখানি ছোট ভুল হয়ে যায়, গোটা অঙ্কটা কেটে দেবে। মানে তোমার অঙ্কের অ্যান্সারটা থেকে ফিজিক্সের অঙ্কের মানে প্রসিডিওরটাই মেন ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে 0 0 গুলো কেটে দাও, 3 খানা 0 আছে, কেটে গেল। তার মানে তোমার অ্যান্সার কত বেরিয়েছে, 60 বেরোচ্ছে, হ্যাঁ কি না, 60 বেরোচ্ছে। তাহলে মানে এবার কি বলছে, এটা হচ্ছে 1 ইউনিট, মানে প্রতি মাসে 1 বিওটি মানে কি, এটা হলো তোমার 1 ইউনিট হলো। তাহলে প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে তাহলে এত ইউনিটের দাম কত হবে, এত বিওটি হলে তোমার তুমি লিখবে এত ইউনিট হলো, 60 ইউনিট হচ্ছে তোমার, ওই একই ব্যাপার এটা লিখে রেখেছো। তাহলে 1 ইউনিটের দাম 4 টাকা হলে 60 ইউনিটের দাম, তার মানে তোমার খরচ ইকুয়ালস টু, তাই তো, 1 মাসে খরচ, 1 মাসে খরচ ইকুয়ালস টু হয়ে যাবে 4 ইন্টু 60, তার মানে 240 টাকা, হ্যাঁ কি না। তার মানে 4টে লাইন অঙ্ক, তুমি যেটা করছো সেটা ঠিক, কিন্তু ওতে একটুখানি ভুল হলে টোটালটাই কেটে দেবে। ধরো আমি এখানে এই জায়গায় কোনো জায়গায় ভুল করলাম, বা এখানে কোনো জায়গায় ভুল করলাম, যেহেতু আমি ফর্মুলা লিখে লিখে করেছি, তো আমাকে ফুল মার্কস মানে ক্যালকুলেশনের জন্য হাফ মার্কস কাটতে পারে। বা ধরো তোমার এখানে 60 জায়গায় কারো কেউ হয়তো 75 লিখে দিয়েছে বা 50 লিখে দিয়েছে, কিন্তু এখানে সেই অ্যান্সারটাকে আবার ঠিক লিখে দিয়েছে, এরকম অনেক সময় হয় আর কি। যাকে ফর্মুলা লিখে অঙ্ক করবে।